সুপ্রিয় শিক্ষার্থী, শিমুলস টিউটোরিয়ালে তোমাকে সদর সম্ভাষণ। আমাদের আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব এইচএসসি 2019 সালের যশোর বোর্ডের যে আইসিটি প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা। এই প্রশ্নটা হচ্ছে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের আলোকে, তৃতীয় অধ্যায়ে যে সংখ্যা পদ্ধতি অংশটা আছে সেই অংশের আলোকে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা এখন মূল আলোচনায় চলে যাই। উদ্দীপকে দেওয়া ছিল জুমি ও রুমির টেস্ট পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর যথাক্রমে 920, এই সংখ্যাটা আছে ডেসিমেলে, আর আছে 920, এই সংখ্যাটা আছে অক্টালে। এখন দুইটা সংখ্যা যদিও 920 920, কিন্তু যেহেতু বেজ আলাদা তার মানে দুইটা সংখ্যার মানও আলাদা। একটা সংখ্যা হচ্ছে ডেসিমেলে আর একটা সংখ্যা হচ্ছে অক্টালে। এরপরে আবার এদের রুট নাম্বার যথাক্রমে 37 আর বা 37, এখানে হচ্ছে কি অক্টাল বেজ আর এখানে হচ্ছে হেক্সাডেসিমেল বেজ, আর সেই সংখ্যাটা হচ্ছে কত 3A। এখন আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল উদ্দীপকের রুট নম্বর দুইটিকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। এখন প্রশ্ন হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতি আবার কোনটা? প্রচলিত সংখ্যা পদ্ধতি কোনটা? আসলে প্রচলিত সংখ্যা পদ্ধতি বলতে আমরা বুঝি দশমিক সংখ্যাটাকে। কোনটাকে? দশমিক যে সংখ্যা পদ্ধতি আছে। এখন প্রচলিত বলতে আমরা সচরাচর আমাদের বাস্তবিক জীবনে যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি সেটা হচ্ছে কি তোমার প্রচলিত সংখ্যা পদ্ধতি। যদি কখনো প্রশ্নে লেখা থাকে যে কম্পিউটারের সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, কম্পিউটারের সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, কম্পিউটার সংখ্যা পদ্ধতি, তাহলে সেটা বুঝতে তুমি বাইনারি সংখ্যা পদ্ধতি। কোন সংখ্যা পদ্ধতি? বাইনারি। এখন প্রশ্নে ছিল প্রচলিত সংখ্যা পদ্ধতি, তার মানে আমাদের দশমিক সংখ্যা রূপান্তর করতে হবে। যদি প্রশ্নে বলা থাকতো যে কম্পিউটার সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, তার মানে তোমাকে কি বাইনারিতে রূপান্তর করতে হতো। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে এখন মূল সমাধান করব। এখন গ নাম্বার প্রশ্নের উত্তরটা এমন হবে যে উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই কার? জুমির রুল নং। আমাদের প্রশ্ন বলছে কি রুল নম্বর দুইটাকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে। তো যেহেতু এখানে প্রথমে জুমির কথা বলা আছে, তার মানে এই প্রথম রুলটা কার? জুমির। তাহলে রুল নং আমরা পাই কত? 37, এই সংখ্যাটা হচ্ছে কিসে? অক্টালে। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে যদি আমাদের ডেসিমেলে রূপান্তর করতে হয়, অক্টাল সংখ্যা পদ্ধতিকে ডেসিমেলে রূপান্তর করতে হলে আমাদের কি করতে হবে? বেসকে স্থানীয় মান হিসেবে বসাইতে হবে। বেসকে স্থানীয় মান হিসেবে বসাতে হয়। বেসকে কি স্থানীয় মান হিসেবে বসাতে হয়। তাহলে আমরা লিখতে পারি এইটাকে যখন আমি ডেসিমেলে রূপান্তর করব, তাহলে এটাকে আমি লিখতে পারি 3 8 7 8। এখন এই 3 লিখলাম সাথে বেজ, প্লাস এই সাথে 7 লিখলাম সাথে বেজ। তো আমরা জানি বেজগুলো বসানোর পরে কি করতে হয়? ডান দিক থেকে শুরু করে প্রত্যেকটা বেজের উপরে পাওয়া 0, তারপরে 1, তারপরে 2, এভাবে বৃদ্ধি করতে হয়, এক এক করে বৃদ্ধি করতে হয়। তো আমাদের যেটা সর্বডানে সেটার উপরে পাওয়া 0 হবে, আর এটার উপরে কি 1 হবে। যদি আরেকটা থাকতো তার উপরে কি 2 হতো। কিসের উপরে? বেজের উপরে। তাহলে এখন লেখো 3, আর 8-এর উপরে যদি পাওয়ার 1 হয় তার মান কত? 8 প্লাস 7। এবার 8-এর উপরে যদি পাওয়ার 0 হয়, আমরা জানি যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 মানে তার মান 1, তাহলে লিখতে পারি 1। এবার 3কে 8 দ্বারা গুণ দিলে কত আসে? 3কে 8 দ্বারা গুণ দিলে আসে 24, আর 7কে 1 দ্বারা গুণ দিলে আসে 7। তার মানে এই সংখ্যাটা হচ্ছে কত? 24-এর সাথে যোগ করলে কত? 31। তার মানে এই সংখ্যাটা হচ্ছে 31। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা অংশের অ্যান্সার। কোনটা? যেহেতু বলছে দুইজনের রুল নাম্বারকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতো, আমরা শুধু বের করেছি কি জুমিরটা, এখন বের করব কি রুমিরটা। তাহলে রুমির রুল নং কত দেওয়া ছিল? রুমির রুল নং দেওয়া ছিল কত? 3A। এটা ছিল হেক্সাডেসিমেলে। এটাকে আমার আনতে হবে কিসে? আমার আনতে হবে ডেসিমেলে।
তাহলে এখন 3। আচ্ছা বলতে পারবা এই যে এ ডেসিমেলে কত? নিশ্চয়ই তোমরা জানো এই সংখ্যাটা ডেসিমেলে হচ্ছে কত? 10। এই সংখ্যাটা ডেসিমেলে কত? 10। তাহলে আমরা এটাকে লিখতে পারি কত? আসলে এখানে এ আছে বলতে আমাদের বুঝতে হবে কত আছে? 10 আছে। হ্যাঁ 10 আছে। তাহলে 3a ছিল তো, তাহলে আমরা এটাকে 10 বানিয়ে ফেলি। তাহলে এখানে সংখ্যা না, এটা কি অঙ্ক হিসেবে গণনা করতে হবে। তাহলে এবার দেখো আগের মতো যদি আমরা কোনো হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করি তাহলে কি করতে হবে? বেসকে স্থানীয় মান হিসেবে বসাতে হবে। তাহলে এবার দেখো 3 সাথে কত? বেস হচ্ছে 16, এটার বেস কি 16 না? প্লাস তারপরে তোমার এটা হচ্ছে কত? 10, বেস হচ্ছে আবার 16। তো আগের মতো একদম সর্বডানে পাওয়ারটা দিতে হবে কি? 0, তারপরে পাওয়ার 1। তাহলে এখানে লিখতে পারি আমরা 3 যদি 16 রূপে পাওয়ার 1 দেয় তার মান কত? 16 প্লাস 10 যদি কোনো সংখ্যার রূপে পাওয়ার 0 হয় তার মান 1। একটু আগে দেখলাম 3 ষোলো কত? 3 ষোলো হচ্ছে 48 প্লাস কত তোমার 10 আর 1 গুণ দিলে কত? 10। তাহলে এটাকে লিখতে পারি আমরা 58। এই হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা। তাহলে এ হচ্ছে আরেকটা অ্যান্সার। একটা হচ্ছে কি তোমার এই হেক্সাডেসিমেল সংখ্যাকে আমরা ডেসিমেলে রূপান্তর করলাম, আরেকটা হচ্ছে অক্টাল সংখ্যাকে কি আমরা ডেসিমেলে রূপান্তর করলাম। এবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের উত্তরটা হয়েছে কি না আমরা নিজেরা যাচাই করতে পারবো যাদের কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে। তো সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে এক সংখ্যা থেকে অন্য সংখ্যায় রূপান্তর করতে হয় এটা নিয়ে আমি আমার 13 নম্বর পর্বে এই অধ্যায়ের যে 13 নম্বর পর্ব আছে সেই 13 নম্বর পর্বে বিশদ আলোচনা করেছি। তো যাই হোক যেহেতু ওইখানে আলোচনা আছে সুতরাং আমি এখানে শর্টকাটে বলে দিচ্ছি। তাহলে আমাদের সংখ্যাটা আনতে হবে কিসে? আমাদের ডেসিমেলে আনতে হবে। আমাদের মুডটা কিসে আছে? ডেসিমেলে আছে। সংখ্যাটা কিসের ছিল? সংখ্যাটা ছিল তোমার অক্টালে, যেহেতু বেজ আর তার মানে অক্টালের সংখ্যা। অক্টাল কত? 4। তাহলে এখানে আমাদের অক্টাল লেখা এসেছে। তারপরে আমরা লিখতে পারি কত? 37, ঠিক না? 37 এখন ডেসিমেলে কত আসার কথা? 31। তো আমাদের কি 31 এসেছিলো ডেসিমেলে? হ্যাঁ, যেহেতু 31 এসেছিলো তার মানে কি আমাদের প্রথম উত্তরটা সঠিক। এর পরবর্তীতে দেখো 3a এই সংখ্যাটা আমাদের হিসেবে ডেসিমেলে 58 আসে। দেখি আমরা আসলে 3a সংখ্যাটা ক্যালকুলেটরের মাধ্যমে 58 আনা যায় কিনা। লজিক এখানে সংখ্যাটা ছিল কিসের? হেক্সাডেসিমেলের। তো হেক্সাডেসিমেল 2 আছে, ঠিক না? এরপরে 3 আর এই দেখো তো এই যে এই জায়গায় এই যে এখানে ছোট করে লেখা আছে কি a, 3a লিখলাম। তাহলে আমাদের আসার কথা কত? 58 অর্থাৎ 58। দেখো তো 58 এসেছে কিনা? 58 এসেছে। তার মানে কি আমাদের এই উত্তরটা সঠিক। তাহলে ইন্টারেস্টিং বিষয় না? বিষয়টা হচ্ছে আমরা যে উত্তরটা বের করেছি আসলে আমাদের হাতের ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা আমরা কি ক্যালকুলেটরের মাধ্যমেই বুঝতে পারবো। এবার দেখো ঘ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ঝুমি ও রুমির প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা। তো প্রশ্নে বলা ছিল ঝুমির প্রাপ্ত নম্বর হচ্ছে 920 সংখ্যাটা ছিল ডেসিমেলে এবং রুমির প্রাপ্ত নম্বর হচ্ছে 920 সংখ্যাটা ছিল অক্টালে। এখন এই দুইটা সংখ্যাকে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা সম্ভব কিনা। আমি বলবো এই দুইটা সংখ্যাকে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা সম্ভব না। এখন তোমরা হয়তো কেউ বলতে পারো যে আমরা তো জানি 2 এর পরিপূরক ব্যবহার করে কি করা যায়? দুইটা সংখ্যাকে যোগের মাধ্যমে কি বিয়োগের কাজ করা যায়, অর্থাৎ যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায়। এখন হ্যাঁ তোমার কথা ঠিক, দুইটা সংখ্যাকে যোগের মাধ্যমে আমরা বিয়োগের কাজ করতে পারি। কখন? 2 এর পরিপূরক ব্যবহার করে। কিন্তু ঘটনা হচ্ছে আমরা তো অনন্ত জলিল না, ঠিক না? কথাটা হাস্যকর শোনা যায়, আসলে বিষয়টাই কি অনন্ত জলিল তো অসম্ভবকে সম্ভব করে। কারণ আমরা কি পারবো অসম্ভবকে সম্ভব করতে? বিষয়টা হচ্ছে এটা একটা অসম্ভব জিনিস। কেন অসম্ভব জিনিস? দেখো তো তুমি এখানে বেজ কত আছে? বেজ আছে 8 যেহেতু তার মানে বুঝতে হবে কি এটা কি অক্টাল সংখ্যা। এখন অক্টাল সংখ্যায় 9 বলতে কি কোনো ডিজিট আছে? অক্টাল সংখ্যা আসলে 9 বলতে কোনো ডিজিট নাই, কারণ অক্টাল সংখ্যার অঙ্কগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7। এই 7 পর্যন্ত হচ্ছে অক্টাল সংখ্যার ডিজিট বা অঙ্ক। কিন্তু এখানে যেহেতু 9 আছে তার মানে এই সংখ্যাটাই ভুল। এখানে যেহেতু প্রশ্নে 9 লিখছে বা 9 লিখছে তার মানে কি এই সংখ্যাটাই ভুল। সুতরাং এই সংখ্যাটা যেহেতু ভুল তার মানে কি একে কখনোই 2 এর পরিপূরক করা যাবে না। যদি এখানে
920 না থেকে যদি এরকম থাকতো, দেখো তো তুমি 720 থাকতো, তাহলে কিন্তু কী করতে পারতাম আমরা 2-এর পরিপূরক ব্যবহার করে এই সংখ্যাটাকে কী করতে পারতাম, পার্থক্য নির্ণয় করতে পারতাম। এই দুইটা সংখ্যার পার্থক্য 2-এর পরিপূরক ব্যবহার করে নির্ণয় করতে পারতাম যদি সংখ্যাটা শুদ্ধ হতো। এটা একটা অশুদ্ধ সংখ্যা। অশুদ্ধ কেন? কারণ এটা তো কখনোই সম্ভব না। যেখানে ডিজিটই আছে সর্বোচ্চ 7, সেখানে 9 হয় কীভাবে? তার মানে এটা একটা অক্টাল সংখ্যা, কখনোই হতে পারে না। অথবা তোমার 920 ঠিক রাখলা, যদি এখানে হেক্সাডেসিমেল লেখা থাকতো, তাহলে হ্যাঁ এই সংখ্যাটাকে কি 2-এর পরিপূরক ব্যবহার করে কি এই দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয় করা যেত। তার মানে সর্বোপরি কথা হচ্ছে, যেহেতু এই সংখ্যাটাই সম্ভব না, তাহলে আমরা এভাবেই লিখব যে আমরা জানি ঘ নম্বর প্রশ্নের উত্তরটা এভাবে হবে। ঠিক, আমরা জানি 2-এর পরিপূরক ব্যবহার করে দুইটি সংখ্যার যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা যায়, অথবা যোগের মাধ্যমে কি পার্থক্য নির্ণয় করা যায় যদি দুইটা সংখ্যা শুদ্ধ হয়। যেহেতু এই সংখ্যাটি শুদ্ধ নয়, মানে এই সংখ্যাটা কখনোই সম্ভব না, তার মানে আমরা কি করতে পারবো না, প্রাপ্ত নম্বরদ্বয়ের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আরেকটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। যদি তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো, তাহলে অবশ্যই কি আমি পরবর্তী ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত হব।